প্রিয় বন্ধুরা, চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের বিষয় প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি অসাধারণ ছোট গল্প, আদরিণী। বাংলা সাহিত্যের আকাশে একদিকে যখন সূর্য অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যদিকে চন্দ্র অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দীপ্তমান, তখন তারই মাঝে স্নিগ্ধ প্রভাতের মতো আবির্ভূত হয়েছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। সমাজ সংশোধনের জন্য তিনি সমাজকেই হাতিয়ার করেছিলেন। তাই তার রচনায় সহজ সরল ভঙ্গিতে এবং অত্যন্ত বিশ্বস্ততার সহিত আটপৌরে জীবন উন্মোচিত হয়েছে। তবে আদরিণী গল্পটি একটু ব্যতিক্রমী গল্প। আদরিণী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩২০ বঙ্গাব্দের সাহিত্য পত্রিকার ভাদ্র সংখ্যায়। গল্পের শুরুতে দেখা যায় পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু জয়রাম মুক্তারের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। তারা জানতে চেয়েছেন পীরগঞ্জের বাবুদের বাড়িতে মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে জয়রাম মুক্তার মহাশয়ের নিমন্ত্রণ হয়েছে কিনা, আর যদি নিমন্ত্রণ হয়ে থাকে তাহলে তিনি সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন কিনা। সাথে সাথে এও জানান যে এই বিয়ে উপলক্ষে বাবুরা বেনারস থেকে বাই এবং কলকাতা থেকে খ্যামটা আনছেন। এই বাই হল নৃত্যগীতে পারদর্শী প্রশিক্ষিত নর্তকী, যার উৎসভূমি উত্তর ভারত। আর খ্যামটা হল উত্তর ভারতীয় এই বাইজি নৃত্যের একটি লঘু সংস্করণ, যা ঊনবিংশ শতাব্দীর কলকাতাতে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষত ধনী এবং জমিদারদের বৈঠকখানায় কিংবা অন্তঃপুরে উৎসব অনুষ্ঠান উপলক্ষে এই খ্যামটা এবং বাই নৃত্য বিশেষ স্থান অধিকার করে নিয়েছিল। তো যাই হোক, নগেন ডাক্তারের এই প্রশ্নে উত্তেজিত হয়ে ওঠেন মুক্তার মহাশয়। আর উত্তেজিত হবেন নাই বা কেন? ২০ বছর ধরে তিনি পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মুক্তার, অর্থাৎ আইনি বিষয়টি দেখার জন্য নিযুক্ত কর্মচারী। তাই তাকে বাদ দিয়ে অন্যরা নিমন্ত্রণ পাবে এটা অসম্ভব। বরং তিনি না গেলে বাবুরা রাগ করবেন, এটা নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবুকে জানিয়ে দেন মুক্তার মহাশয়। সাথে সাথে এও জানান, মুঝে পেয়ালা ভর দে এই গান শোনার বয়স আর তার নেই, বরং বাবুদের বাড়িতে যারা আসবেন তাদের দেখভাল করবেন। এই মুক্তার মহাশয়ের আদি নিবাস ছিল যশোর জেলায়। পদ্মা পেরিয়ে তিনি এখানে এসেছিলেন। যখন এসেছিলেন তখন তার কিছুই ছিল না। ১৩ সিকি দিয়ে তিনি ঘর ভাড়া নিয়ে মুক্তারি ব্যবসা শুরু করেন। সময়ের সাথে সাথে তিনি এই ব্যবসায় পসার জমিয়ে ফেলেন এবং ক্রমশ বাড়ি ঘর এবং বেশ কিছু সম্পত্তির মালিক হয়ে ওঠেন। এখন সমস্যা হলো, এই পীরগঞ্জের বাবুর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করবেন কি করে? কারণ দূরত্ব এতটাই যে গরুর গাড়িতে করে যেতে আসতে সময় লাগবে ৪ দিন, ঘোড়ার গাড়ির পথও নয়। পালকিও পাওয়া যায় না, একমাত্র অবলম্বন হাতি। তাই নগেন ডাক্তার পরামর্শ দেন, মুক্তার মহাশয়, আপনি যদি একটি হাতি আনিয়ে নিতে পারেন মহারাজার কাছ থেকে, তাহলে আমরা ৩ জন অনায়াসে বিয়েবাড়িতে যেতে পারি। নগেন ডাক্তারের এই পরামর্শে পুলকিত হয়ে ওঠেন মুক্তার মহাশয়। তিনি জানান, এ আর এমন কি, তিনি কালই রাজা নরেশচন্দ্রকে একটি চিঠি লিখবেন এবং তার কাছে প্রার্থনা করবেন একটি সুবোধ সুশীল হাতির জন্য। এবং পূর্বোক্ত কথা মতো তিনি পরের দিনকে একটি চিঠি লেখেন এবং ভৃত্যকে দিয়ে পাঠিয়ে দেন জমিদার নরেশচন্দ্রের কাছে। তার বিশ্বাস ছিল যে নরেশচন্দ্র কখনোই না করতে পারবেন না, কারণ তিনি তার বাবার আমল থেকেই তাদের এস্টেটের মুক্তার। তাছাড়া এর আগেও তিনি হাতি চেয়ে বিফল হননি। কিন্তু কথায় বলে, গরজ একটা বালাই। মহারাজা নরেশচন্দ্র তার দেওয়ানজিকে দিয়ে জয়রাম মুক্তারের ভৃত্যকে জানিয়ে দেন, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। ভৃত্যের মুখের এই কথা শুনে মুক্তার মহাশয়
ক্ষোভে লজ্জায় রাঙা হয়ে ওঠেন। রাগে তার হাত পা কাঁপতে শুরু করে, মুখের শিরা উপশিরা ফুলে ওঠে। তার বৈঠকখানায় উপস্থিত ব্যক্তিবর্গ মুক্তার মহাশয়কে বোঝান, কি আর করবেন, নিজের জিনিস তো নয়, জোর তো আর করতে পারেন না, বরং একটা ভালো গরুর গাড়ি দেখে বেরিয়ে পড়ুন। এক্ষেত্রে তারা পরামর্শ দেন ইমামুদ্দি শেখের গাড়িটা নেওয়ার জন্য, কারণ ইমামুদ্দি শেখ দুটি ভালো বলদ কিনেছে। কিন্তু মুক্তার মহাশয় জানান যে তিনি গরুর গাড়িতে করে এই নিমন্ত্রণ রক্ষা করতে যেতে পারবেন না। যেতে হলে তিনি হাতিতে করেই যাবেন, কারণ এটা তার কাছে একটা আত্মমর্যাদার ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার। তাই ৩ ক্রোশ দূরের মধ্যে যে সমস্ত জমিদারদের হাতি রয়েছে তাদের কাছে লোক পাঠিয়ে দেন, যদি তারা হাতি বেচে। রাত্রি দ্বিতীয় প্রহরের সময় এক ভৃত্য এসে জানান বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি হাতি রয়েছে, তিনি বেচতে চান। মাদি হাতি, বাচ্চা হাতি, কিন্তু সওয়ারি নিতে পারবে, তবে দাম একটু বেশি, ২,০০০ টাকা। মুক্তার মহাশয় তাতেই রাজি হয়ে গেলেন, কারণ এটা ছিল তার কাছে আত্মমর্যাদার ব্যাপার। তাছাড়া রাজা নরেশচন্দ্রের অপমানেরও জবাব দেওয়া হয়ে যাবে। তিনি বললেন যে উমাচরণ লাহিড়ীকে খবর পাঠাও, তিনি যেন উপযুক্ত এবং বিশ্বস্ত লোক দিয়ে হাতিটিকে পাঠিয়ে দেন, তিনি তারই হাতে ২,০০০ টাকা পাঠিয়ে দেবেন। আসলে যেখানে আত্মমর্যাদার প্রশ্ন রয়েছে সেখানে জয়রাম মুক্তার আপোষহীন। এমন ঘটনা তার জীবনে একাধিকবার ঘটেছে। যেমন একদিন এক ডেপুটির সাথে তার ভীষণ তর্কাতর্কি হয়। তিনি বিকালে ফিরে এসে দেখলেন তার মঙ্গলা নামক গাভীটি একটি এঁড়ে বাছুর প্রসব করেছে। তিনি সেই এঁড়ে বাছুরটির নাম ডেপুটির নামে রেখেছিলেন। লোকের মুখে মুখে এই খবর ডেপুটির কাছে গিয়ে পৌঁছায়। ব্যাপারটা যে ভালো হয়নি তার বলার অপেক্ষা রাখে না। আর একদিন কি হয়েছে, এক ডেপুটির সাথে তার তর্কাতর্কি হচ্ছিল। হেকিম সাহেব কিছুতেই তার কথায় সায় দিচ্ছিলেন না। তখন মোক্তার মহাশয় রেগে গিয়ে হেকিম সাহেবকে জানান এই বিষয়ে তার স্ত্রীর যতটা আইন জ্ঞান রয়েছে হুজুরের তাও নেই দেখছি। তো এই কথাটা বলার জন্য তার ৫ টাকা জরিমানা হয়, কিন্তু মোক্তার মহাশয় ছাড়ার পাত্র নন। এই ৫ টাকা জরিমানা রদ করবার জন্য তিনি হাইকোর্ট পর্যন্ত দৌড়েছিলেন এবং অবশেষে এই ৫ টাকা জরিমানা রদ করতে তিনি সক্ষম হয়েছিলেন। তবে এর জন্য ১৭০০ টাকা তার ব্যয় করতে হয়েছিল। পরের দিন সকাল ৭টার সময় আদরিণী নামক হাতিটি জয়রাম মুক্তারের বাড়িতে উপস্থিত হলো। জয়রাম মুক্তারের বড় পুত্রবধূ তেল এবং সিঁদুরে আদরিণীর ললাট রঞ্জিত করে এবং অন্যান্য মাঙ্গলিক উপকরণের সাহায্যে তাকে বরণ করে নিলেন। আর আদরিণী রাজহাতির জন্য সংগৃহীত খাদ্য, কলা গাছ এবং অন্যান্য গাছের শাখা পোশাকা পরম আনন্দে খেতে লাগলো। যাই হোক, পীরগঞ্জের নিমন্ত্রণ রক্ষা করার পরের দিন বিকালে মুক্তার মহাশয় আদরিণীকে নিয়ে রাজা নরেশচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। রাজা নরেশচন্দ্র মুক্তার মহাশয়কে জিজ্ঞাসা করেন এই হাতিটি কার। মুক্তার মহাশয় জানান যে তিনি বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে এই হাতিটি ২,০০০ টাকা দিয়ে কিনেছেন। তবে ধরতে গেলে এই হাতিটি মহারাজেরই, কারণ তিনি মহারাজার অন্নেই প্রতিপালিত। যাই হোক, এটা তার কাছে বিনয় হলেও কোথাও যেন একটু ব্যঙ্গের সুর ছিল, সেটা আমাদের বুঝতে অসুবিধা হয় না। তো সেই দিন রাত্রে জয়রাম মুক্তার বেশ লম্বা ঘুম দিয়েছিলেন, আর সেই ঘুমের সাথে সাথে তার সমস্ত ক্ষোভ অভিমান দূরীভূত হয়ে যায়। এরপর কেটে যায় ৫টি বছর। অবস্থার পরিবর্তন হয়, মুক্তার মহাশয়ের আয় কমতে থাকে, কারণ নব্য শিক্ষিত ইংরেজি জানা উকিলের কাছে উকিলদের ভিড়ে তিনি ক্রমশ হারিয়ে যেতে থাকেন। তিনি তাদের সাথে পাল্লা দিয়ে উঠতে পারেন না, ফলে তার আয় কমতে থাকে, কিন্তু এদিকে ব্যয় বাড়তে থাকে। কি করবেন এই ৬০ বছর বয়সে বুঝতে পারেন না মুক্তার মহাশয়। এই বয়সে তার অবসর নেওয়ার কথা, কিন্তু তার বড় এবং মেজ ছেলেটি অকর্মণ্য।
ছোট ছেলেটি কলকাতায় পড়াশুনো করছেন। কি করবেন জয়রাম মুক্তার তা বুঝতে পারছেন না। তার বন্ধুরা পরামর্শ দেন হাতিটাকে বেচে দিতে। তাতে করে মাসে ৩০-৪০ টাকা বেঁচে যাবে। কিন্তু তাদের সেই পরামর্শের পরিপ্রেক্ষিতে তিনি জানান, তার চেয়ে বলো না, তোমার ছেলেপুলে নাতি-নাতনিদের পিছনে অনেক টাকা খরচ হচ্ছে। তাদের একটা, একটা করে বিক্রি করে দাও। বোঝা যায় আদরিনী তার কাছে নিছক হাতি নয়, তার কন্যা সম। তাই বেচার কথা তার মনেই ওঠে না, মনে আনতেও চায় না। কিন্তু আর্থিক অনটন দিনে দিনে বাড়তে থাকে। মোক্তার মহাশয় সুদের টাকায় সংসার চালাতে ব্যর্থ হন। মূলধনে হাত পড়ে। সাথে সাথে কোম্পানির কাগজগুলো একের পর এক তিনি ভাঙাতে থাকেন। তাই বাধ্য হয়ে তিনি স্থির করেন হাতিটাকে উৎসব অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য। তিনি বিভিন্ন জায়গায় সাঁটিয়ে দেন হাতি ভাড়ার বিজ্ঞাপন, কিন্তু এতেও খুব একটা লাভ হয় না। মাত্র ১৫ থেকে ২০ টাকা তিনি উপার্জন করতে পেরেছিলেন। যাই হোক, ১০ই জ্যৈষ্ঠ বড় নাতনি কল্যাণীর বিয়ে স্থির হয়ে যায়। পাত্র রাজশাহী কলেজে এলে পড়ছে। তাদের দাবি ২,০০০ টাকা, খাওয়া খরচ ৫০০ টাকা। সুতরাং ২,৫০০ টাকা হলে এই বিয়ে সম্পন্ন হয়ে যায়। কিন্তু এই ২,৫০০ টাকা জোগাড় করা অসম্ভব হয়ে ওঠে মুক্তার মহাশয়ের কাছে। কারণ সবকিছু মিলিয়েও তিনি এই ২,৫০০ টাকা একত্রিত করতে পারছিলেন না। তার উপর বড় নাতির অসুখ, ওষুধপত্র কিনতে খরচ, অন্যান্য নাতি-নাতনিরাও রয়েছে। তাই এই ২,৫০০ টাকা যদি তিনি কল্যাণীর পিছনে ব্যয় করেন, তাহলে তাদের কি অবস্থা হবে? এদিকে ছোট ছেলে বিএ পরীক্ষায় ফেল করে তার শেষ আশাটুকুও নিভিয়ে দিল। ফলে কি করবেন তিনি ভেবে পাচ্ছিলেন না। এই পরিস্থিতিতে তার বন্ধুরা তাকে জানান বামুনহাটের মেলায় আদরিনীকে বিক্রি করে দিতে। তাহলে অনায়াসে তিনি ৩,০০০ টাকা পেতে পারেন। তারা বোঝান মুক্তার মহাশয়কে, আপনি তো বলেন আদরিনী আপনার মেয়ের মতো। তা মেয়েকে কি কেউ চিরকাল বাপের বাড়িতে রাখে? তাকে তো শ্বশুর বাড়িতে পাঠাতে হয়। অবশেষে মুক্তার মহাশয় সম্মত হলেন। চৈত্র সংক্রান্তির ১ সপ্তাহ পূর্বে আদরিনীর বিদায়ের দিন স্থির হলো। বিদায়ের বেলায় মুক্তার মহাশয় প্রাণ ভরে আদরিনীকে রসগোল্লা খাওয়ালেন। আদরিনীকে বললেন, যাও মা আদর, বামুনহাটের মেলা দেখে এসো। হাতি বিক্রির টাকা এলে গয়না গড়তে দেওয়া হবে। কিন্তু পয়লা বৈশাখের সন্ধ্যার সময় আদরিনী ঘরে ফিরে এলো। দীর্ঘ প্রবাসের পর প্রিয়জন যখন বাড়ি ফিরে আসে, তখন পরিবারবর্গের যে আনন্দ হয়, আদরিনী ফিরে আসার ফলে ঠিক সেই আনন্দই দেখা যায় জয়রাম মুক্তারের পরিবারে। সবাই তাকে নিয়ে আনন্দে মেতে ওঠে। কারোর কারোর চোখে ধরা পড়ে আদরিনীর শীর্ণতা, কিন্তু ওই একটি দিনের জন্য। পরের দিন আবার স্থির হয় তাকে রসুলগঞ্জে বিক্রি করে দেওয়ার জন্য। সবাই বলে আদরিনীর বিক্রি না হওয়ার পিছনেই মুক্তার মহাশয়ের কথাই দায়ী। ওই যে আদরিনীর বিদায়ের বেলায় তিনি বলেছিলেন, যাও মা আদর, বামুনহাটের মেলা দেখে এসো। তাই আদরিনীকে কেউ কেনেনি। তাই এবার বিদায়ের বেলায় মুক্তার মহাশয় একটি কথাও বলল না। শুধু কল্যাণী এসে জানালেন, দাদামশাই, আদরিনী যাওয়ার সময় খুব কাঁদছিল। টপ টপ করে চোখ থেকে জল পড়ছিল। প্রিয় আদরিনীর এই চোখের জলের বিদায়ে মুক্তার মহাশয় আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি মনে মনে বলতে লাগলেন, যাওয়ার সময় তোর সঙ্গে দেখা করলাম না, সে কি অনাদর করে? না মা, তা নয়। তুই তো জানিস, তুই তো অন্তর্যামী। তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়ে হয়ে যাক, তুই যে ঘরে যাবি সেই বাড়িতে গিয়ে আমি তোকে দেখে আসবো। আমি তোর জন্য রসগোল্লা নিয়ে যাব, সন্দেশ নিয়ে যাব। যতদিন বাঁচবো তোর কথা কি ভুলতে পারবো? তোকে আমি মাঝে মাঝে দেখে আসবো। রাগ করিস নে মা, অভিমান করিস নে। কিন্তু রসুলগঞ্জের মেলায় আদরিনীর আর যাওয়া হলো না। মাত্র ৭ ক্রোশ দূরে গিয়ে আদরিনী অসুস্থ হয়ে পড়ল। বৃদ্ধ জয়রাম মুক্তারের কাছে এই খবর এসে পৌঁছালো। তিনি ছটফট করতে শুরু করলেন। আদরিনী কষ্ট পাচ্ছে।
তিনি না গেলে আদরিনী সুস্থ হবে না। তিনি কোনো রকমে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লেন। এদিকে মাহুত তার সাধ্যমতো চেষ্টা করেও আদরিনীকে বাঁচাতে পারল না। মুক্তার মহাশয় সকালবেলায় গন্তব্যস্থানে এসে পৌঁছে দেখলেন পথের ধারে আমবাগানে আদরিনীর নব জলধরবর্ণ দেহটি ভূপতিত হয়ে রয়েছে। এরপর মুক্তার মহাশয় মাত্র 2 মাস বেঁচে ছিলেন। জয়রাম মুক্তার একটি জীবনকে গড়ে দিতে আরেকটি জীবনকে পাথেয় করেছিলেন। বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন তার অপত্য স্নেহ থেকে। কিন্তু এই বিচ্ছেদের বেদনা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আদরিনীর ছিল না। তাই সমস্ত বেদনা যন্ত্রণা তার চোখের জল হয়ে ঝরে পড়েছে। রচনা করেছে চিরবিদায়ের ইতিবৃত্ত। হাতিকে নিয়ে লেখা গল্প এই প্রথম নয়। এ প্রসঙ্গে মনে পড়ে যায় বনফুলের গণেশ জননীর কথা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৈনিক গল্পের কথা। গণেশ জননী গল্পে দেখা যায় গণেশকে কেন্দ্র করে সন্তানহীন দম্পতির অপত্য স্নেহ। গণেশ এই দম্পতির প্রাণ। তাদের 100 বিঘে জমির সমস্ত ফসল গণেশের জন্য। এই গণেশের জন্যই তারা ঘর আর উঠান এক করে দিয়েছে। গণেশ মাতা যখন স্নান করতে যায়, গণেশ তখন তার সুঁড়ে করে জলের বালতি গামছাটা নিয়ে যায়। আবার যখন গণেশ জননী রান্না করে, তখন গণেশ তার সুঁড়ে পাখা নিয়ে হাওয়া করে। এই গণেশ একদিন অসুস্থ হয়ে পড়ে। যদিও এই অসুস্থতার পিছনে ছিল এক তীব্র অভিমান। 250 আম খেয়ে নিয়েছিল গণেশ তার পালিত পিতামাতার অবর্তমানে। মা এসে জানিয়েছিল, রাক্ষস কোথাকার, সব খেয়ে ফেলেছিস, আমাদের জন্য রাখিসনি। এই অভিমান হয়েছিল। তাই সে 3 দিন খায়নি। কিন্তু বুঝতে পারেনি গণেশ জননী। তাই নিজের গয়না বন্ধক দিয়ে গণেশের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। আর আমরা আদরিনী গল্পে কি দেখলাম? জয়রাম মুক্তার আদরিনীর বিনিময়ে গয়না গড়াতে চেয়েছিলেন। যাই হোক, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৈনিক গল্পের প্রেক্ষাপটে রয়েছে ধনতন্ত্রের সঙ্গে সামন্ততন্ত্রের সংঘাত। এই গল্পের নীল বাহাদুর জমিদার চন্দ্রচূড় চৌধুরীর হাতি। নীল বাহাদুরের গলার ঘণ্টা শুনলে প্রজারা বুঝে যায় জমিদার চন্দ্রচূড় আসছেন। অর্থাৎ জমিদার চন্দ্রচূড় আর নীল বাহাদুর অভিন্ন সত্তা। কিন্তু আদরিনী গল্পের আদরিনী এবং জয়রাম মুক্তারের ভিন্ন সত্তা ছিল। তাদের সম্পর্ক অপত্য স্নেহের। তাই আদরিনী মারা যাওয়ার পর জয়রাম মুক্তার বেশি দিন বাঁচেননি। মৃত্যুর মধ্য দিয়ে পরপারের নীলিমায় তারা এক হয়ে গেছে। তো আজকের এই গল্পের বিষয়বস্তু, এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।